যা প্রয়োজন তা জেনে নেয়ার এখনই সময়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ হয়েছেন প্রধানমন্ত্রীর সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বাঙালিকে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা এবং সে তৃণমূল অঞ্চলে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনেছিল। এর কারণ হচ্ছে পাকিস্তানিরা সবসময়, যদিও পাকিস্তানের নামে যে রাষ্ট্রটি সৃষ্টি হয় সেটা কিন্তু এই বাঙালিদের কারণেই হয়েছিল। কারণ পাকিস্তান হবে কি হবে না, সেই যে নির্বাচন হয়েছিল তাতে কিন্তু পশ্চিম পাকিস্তানের একটা প্রদেশও মুসলিম লীগ জেতেনি, শুধু আমাদের এই ভূখণ্ডেই জিতেছিল। অথচ পাকিস্তান নামে রাষ্ট্রটা হওয়ার পর দেখা গেল যে এই অঞ্চলের মানুষ যারা সংখ্যাগরিষ্ঠ তারাই বঞ্চিত। এমনকি রাজধানী করাচিতে নিয়ে যাওয়া হলো, যেটা ঢাকায় হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল, কারণ সংখ্যাগরিষ্ঠ লোক যেখানে সেখানেই হওয়ার কথা, সেটাও হয়নি। কাজে সেই জন্ম মুহূর্ত থেকেই বঞ্চনা। তারপর আসলে আমাদের ভাষার উপর আঘাত, বাংলা ভাষায় কথা বলা যাবে না, উর্দু চাপিয়ে দেওয়া। কাজে পাকিস্তান নামে রাষ্ট্র হওয়ার পরপরই এটা বঙ্গবন্ধু শেখ মুজিব খুব ভালোভাবে বুঝেছিলেন যে এই স্বাধীনতা না, স্বাধীনতা আনতে হবে, স্বাধীন রাষ্ট্র গড়তে হবে, বাঙালির জন্য আত্মমর্যাদার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়েই কিন্তু সে 48 সাল থেকেই তিনি সংগ্রাম শুরু করেন। যে সংগ্রাম শুরু হয়েছিল ভাষা আন্দোলন থেকে, তবে ধাপে ধাপে তিনি বাঙালিকে এগিয়ে নিয়ে যান। কারণ 48 সালে আন্দোলন করতে যেয়ে তিনি গ্রেপ্তার হন, বন্দী হন। এই বন্দিখানা থেকেও কিন্তু ভাষার আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখনই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসতেন তখনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন। 52 সালে ভাষার অধিকারের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে। এরপর 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়, সেখানেও সেই সরকার বেশি দিন টিকতে পারেনি, মাত্র 1.5 মাসও বা 2 মাসও টিকতে পারেনি। 92 ক ধারা জারি করে এমার্জেন্সি দিয়ে তখন পূর্ববঙ্গে রাষ্ট্রপতি শাসন চালু করা হয়, আবার গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে। এইভাবেই একের পর চলতে থাকে। 56 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন এই অঞ্চলে কিছুটা উন্নতি হচ্ছিল, সেটাও বেশি দিন টেকেনি। 58 সালে মার্শাল ল জারি হয়, আবার বন্দী হন তিনি। কারণ বাংলাদেশে বোধহয় তিনি একমাত্র নেতা যিনি আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করবার জন্য নিজের মন্ত্রিত্ব ছেড়েছিলেন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সংগঠিত করেন। এটা করার পিছনে একটা কারণ ছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। তিনি আওয়ামী লীগ ছেড়ে যে নতুন আর একটা দল করেন, ন্যাশনাল আওয়ামী পার্টি। তখন সংগঠনটা গড়ে তোলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব পদত্যাগ করে এই সংগঠন গড়ে তোলেন। কারণ সংগঠন গড়ে তোলার পিছনে তার একটাই লক্ষ্য ছিল যে বাঙালির মুক্তি তিনি কিভাবে আনবেন, কারণ সংগঠন ছাড়া সেটা সম্ভব হয় না। কিন্তু তাকে আবার গ্রেপ্তার করা হলো। 61 সালে তিনি যখন 60 সালের 17 ডিসেম্বর 59 সালের 17 ডিসেম্বর তিনি মুক্তি পেয়েছিলেন। তো 59 সালের 17 ডিসেম্বর মুক্তি পাওয়ার পরেই তিনি এই 61 সালেই এদেশের ছাত্র সমাজকে সংগঠিত করে সমগ্র বাংলাদেশে একটা নিউক্লিয়াস ফর্ম করার নির্দেশ দেন। এবং তখন তিনি তার একটা উদ্যোগ ছিল কিভাবে এই দেশটাকে তিনি স্বাধীন করবেন। 62 সালেও একবার তিনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তখন সম্ভব হয়নি। কিন্তু তিনি থেমে যাননি, আবার তিনি গ্রেপ্তার হয়েছেন, এটা ঠিক, কিন্তু তার এই লক্ষ্যটা তিনি স্থির করে রেখেছিলেন
এরপর যখন 6 দফা দিলেন, 6 দফা এমন একটা যে এত অল্প সময়ের মধ্যে মানুষ এই 6 দফাকে তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করল। ও 6 দফার দাবি আন্দোলন অতি দ্রুত ব্যাপক জনপ্রিয়তা পেল। আর এই 6 দফা দেওয়ার পরেই আবার তাকে গ্রেপ্তার করা হলো এবং 68 সালে 18 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা, যেটা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত, সেটা দেওয়া হলো। কিন্তু বাঙালি কখনোই বসে থাকেনি। এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তির জন্য ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তুলে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা অন্যান্য ছাত্র সংগঠনগুলি সব একত্রিত হয়ে এই সংগ্রাম পরিষদ গড়ে তুলে তখন সংগ্রাম শুরু করে এবং সেই আন্দোলনের মুখেই আইয়ুব খানের পতন ঘটে। কারণ আইয়ুব খান সে সময় একটা উদ্যোগ নিয়েছিল রাউন্ড টেবিল কনফারেন্সের, পেরোলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিয়ে নিয়ে যাবে, যেখানে আমার মা বাধা দিয়েছিলেন যে পেরোলে যাবে না, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, মামলা প্রত্যাহার হলেই যেতে পারবেন। আইয়ুব খান বাধ্য হয়েছিল এই সংগ্রামের মুখে মামলা প্রত্যাহার করতে। অবশ্য তখন তারপর সেই রাউন্ড টেবিলে তিনি গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে নির্বাচন, কারণ সে সময় আইয়ুব খানের সেই প্রচেষ্টা সফল হয়নি, কারণ আইয়ুব আগরতলা মামলা প্রত্যাহার করে 21শে ফেব্রুয়ারি 1969 সালে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেয় 22শে ফেব্রুয়ারি। এরপরে যেটা দেখা যায়, আইয়ুব খান আর ক্ষমতা টিকতে পারেনি, তখন আর এক মিলিটারি ডিক্টেটর ইয়াহিয়া খান ক্ষমতায় আসে এবং ইয়াহিয়া খান কতগুলি শর্ত দিয়ে নির্বাচন দেয়, যে শর্তগুলি আমাদের অনেক রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের প্রগতিশীল অনেক দল, তারা এটা মেনে নেয়নি, কিন্তু বাকি রাজনৈতিক দলগুলি মেনে নেয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা ছিল যে নির্বাচন যখন পেয়েছে, নির্বাচন করে কে নেতৃত্ব দেবে সেটা সুনির্দিষ্ট করা দরকার। সেই এলএফএ মেনেই তিনি নির্বাচন করেন, আর সেই নির্বাচনের যে ফলাফলটা, সেটা পাকিস্তানি শাসকরা কখনোই এটা কল্পনা করতে পারেনি যে সমগ্র পাকিস্তানে যেখানে 317টা সিট ছিল ন্যাশনাল অ্যাসেম্বলিতে, অর্থাৎ তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো মিলেই ন্যাশনাল অ্যাসেম্বলি, এই 317টা আসনের মধ্যে 167টা আসন শুধুমাত্র আওয়ামী লীগ পায়, আর তার সাথে রিজার্ভ মহিলা সিটগুলিও যুক্ত হয়। আর প্রাদেশিক পরিষদ অর্থাৎ পূর্ববঙ্গে সেখানেও 310টা সিট ছিল। এই 310টা সিটের মধ্যে মাত্র 2টো সিটে আওয়ামী লীগ হারে, 298টা সিটেই কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে। এই ধরনের একটা ফলাফল যে নির্বাচনে হতে পারে, এটা পাকিস্তানি শাসকরা কখনো ধারণাই করতে পারেনি, কিন্তু তিনি জানতেন। এবং এই যে প্রাদেশিক পরিষদে 2টা সিট জিততে পারবেন না, এ কথাটা কিন্তু তিনি নিজেও বলেছেন। যখন পাকিস্তানে মেজরিটি পেয়ে গেল আওয়ামী লীগ, তো বাঙালিরা পাকিস্তানের শাসনভার হাতে নেবে, এটা তারা মানতে পারেনি। 7 ডিসেম্বর 70 সালে নির্বাচন হয়, কিন্তু এরপরে যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা, যেটা খুব স্বাভাবিক নিয়ম, সেটা আর করতে দেয়নি, বা পার্লামেন্ট বসবে সেটাও ইয়াহিয়া খান হতে দিল না। সেখানে গণপরিষদ অর্থাৎ প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ মিলে গণপরিষদ বসে শাসনতন্ত্র রচনা করবে, সেটাও কিন্তু বাধা দিয়েছে।
একটিবার সকলে চিন্তা করা হচ্ছে, ডিসেম্বরে ইলেকশন, এরপর জানুয়ারি যায়, ফেব্রুয়ারি, তখন সে ফেব্রুয়ারিতে একটা পার্লামেন্ট ডেকেছিল, কিন্তু ভুট্টো সেখানে বাদশা দেয়। তবে আবার পার্লামেন্টের ডেট দেওয়া হয় মার্চে, সেটাও 1 মার্চ বন্ধ করে দেওয়া হয়। যখনই 1 মার্চ এই পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হলো, তখন এই দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তখন আবার পার্লামেন্টটাকে 25শে মার্চ এবং 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্সের ডাক দেয় ইয়াহিয়া খান, এবং সেই রাউন্ড টেবিলে বঙ্গবন্ধু পাকিস্তানে যেতে রাজি ছিলেন না। তার কথা ছিল মেজরিটি পূর্ববঙ্গে পেয়েছে, এখানেই অ্যাসেম্বলি বসতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে সেই আন্দোলন যে 1 মার্চের থেকে শুরু হয়ে গেল, তারই পরিপ্রেক্ষিতে এই 7 মার্চের ভাষণ। মাত্র কয়েকদিন 3 তারিখেই ঘোষণা দিলেন যে 7 তারিখে আমি জনসভায় কথা বলবো। সমগ্র বাংলাদেশ থেকে লাখো মানুষ ছুটে আসে, কেউ বাঁশের লাঠি হাতে, কেউ নৌকার সেই বৈঠা হাতে, যা ছিল সব নিয়ে মানুষ হাজির হয় সেখানে। এবং এই ভাষণ যখন তিনি দিতে যাবেন, ভাষণ প্রস্তুতি, সে সময় আমাদের দেশের বহু মানুষ, বহু রাজনৈতিক দল, এমনকি অনেক ছাত্র নেতা, তারা তাদের অনেকেই নানাভাবে মানে পরামর্শ দিতে থাকেন কি বলা উচিত। কয়েকটা ছাত্র নেতা তো সরাসরি আজকে স্বাধীনতার ঘোষণা দিতেই হবে, না দিলে মানুষ সবাই হতাশ হয়ে যাবে, এ কথাও বলেছে। আমাদের কিছু কিছু মানে চিন্তাবিদ, যাদেরকে আমরা বলি বুদ্ধিজীবী, অনেকেই অনেক পয়েন্ট লিখে লিখে দিয়ে গেছে, অনেকে এসে পরামর্শ দিচ্ছে। কারণ আমাদের বাসাটা খুব ওপেন ছিল, সকলের জন্য খোলা ছিল, সবাই আসছে, সবাই বুদ্ধি দিচ্ছে। ঠিক যেভাবে পড়লে যেতে আমার মা বাধা দিয়েছিলেন, ঠিক একইভাবে আমার মা একটা কথাই আমার আব্বাকে ডেকে বলেছিলেন যে সারাটা জীবন তুমি সংগ্রাম করেছো এই দেশের মানুষের জন্য, সারা বাংলাদেশ তুমি ঘুরেছো, তুমি জানো এই দেশের বাংলা মানুষের জন্য কোনটা ভালো, কাজে তোমার মনে যে কথা আসবে তুমি ঠিক সেই কথা বলবা, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। আজকে এই ভাষণটা আপনারা দেখেন, তিনি যখন ভাষণ দিচ্ছেন তার কাছে কিন্তু কোনো কাগজ নেই, কিছু নেই, কিন্তু তিনি একাধারে বঞ্চনার ইতিহাস বলে যাচ্ছেন। ঠিক তারপরে করণীয়, এখন আমরা যেটা শুনলাম এটা খুব একটা ছোট আকারে ভাষণ, সেখানে কিন্তু অসহযোগ আন্দোলনে কি কি করতে হবে তার প্রত্যেকটা নির্দেশনা তিনি দিয়ে দিয়েছিলেন, এবং বাংলাদেশের মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনকি এক পর্যায়ে যখন ইয়াহিয়া খান ঢাকায় আসলো আলোচনার জন্য, তখন অসহযোগ আন্দোলন চলছে, এটা মার্চ মাসের মাঝামাঝি, 15 মার্চে সে এসেছিল ঢাকায়। ইয়াহিয়া খানের এমনকি সে রাষ্ট্রপতি ভবনে, এখন আমাদের যেটা সুগন্ধা সেখানে ছিল, আর বেশিরভাগই বঙ্গভবনে থাকতো। কোনো বাঙালি বাবুর্চি রান্না করেনি, সব বাঙালি বাবুর্চি চুপ করে বসেছিল, রানবে না তারা। তখন প্রেসিডেন্ট হাউসে ফোন আসে 32 নম্বরে, যেন বলে দেওয়া হয় যে সেখানে, কারণ তাদের পেশেন্ট গরম খাবার খেতে পারছে না, কারণ কেউ রান্না করছে না। তাই বলেছে শেখ মুজিব বলছে অসহযোগ আন্দোলন, কাজে আমরা করতে পারবো না। তারপর এখান থেকে বলা হয়, তারপর তারা রান্না করে। অর্থাৎ এদেশে প্রতিটি মানুষ অক্ষরে অক্ষরে নির্দেশনা মেনে অসহযোগ আন্দোলন পালন করেছিল। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। অনেক সাংবাদিক, আন্তর্জাতিক পত্রিকা, যেমন ব্রিটিশ পত্রিকা, অন্যান্য পত্রিকা, তারা এই অবস্থাটাকে তুলনা করেছিল। কারণ তখন যে নির্দেশনা 32 নম্বরের বাড়ি থেকে দেয়া হতো, সকলে সেই নির্দেশনাটা মানত, সেটা শুধু সাধারণ মানুষ না, তখন যত বাঙালি কর্মচারী ছিল সবাই একই নির্দেশ মেনে চলত।
তখন তারা তুলনা করেছিল যে 32 নম্বর সড়কের শেখ মুজিবের বাড়িটি ব্রিটিশ অর্থাৎ লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট হিসেবেই এখন রাষ্ট্র পরিচালনা করছে, এটাই মনে হয়, প্রতীয়মান হয়। সেখানে প্রতিদিন নির্দেশনা তৈরি করা হতো আওয়ামী লীগের পক্ষ থেকে, সাইকেল করে সেই নির্দেশনা ছড়িয়ে দেওয়া হতো সমগ্র বাংলাদেশে, টেলিগ্রাম টেলিপ্রিন্টারে পৌঁছে দেওয়া হতো গ্রামগঞ্জে সংগ্রাম পরিষদের হাতে, এবং সেটাই তারা মেনে চলত। কারণ এ ধরনের ঐতিহাসিক একটা অসহযোগ আন্দোলন কখনো দেখা যায়নি, যেটা জাতির পিতা সৃষ্টি করেছিলেন। এরই একটা পর্যায়ে আপনারা জানেন যে 25শে মার্চ গণহত্যা শুরু হয়। কাজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে নির্দেশনা, সেই নির্দেশনা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করে। এই ভাষণটা পৃথিবীর বহু দেশে বহু নেতারা অনেক ভাষণ দিয়েছেন, তাদের প্রত্যেকের ভাষণ প্রস্তুত করা, সেটাই তারা পড়েছেন। কিন্তু এই একটা ভাষণ, যেটা সম্পূর্ণ উপস্থিত ভাষণ, এখানে কোনো কাগজ নাই, লেখা নাই, কিছুই নাই। একজন নেতা সারা জীবন যে সংগ্রাম করছে মানুষের জন্য, সেই সংগ্রামের মধ্য দিয়ে তিনি এই জাতিকে কি দিতে চান, কি করতে চান, সেটা যেমন তিনি বলেছেন, সেই সাথে সাথে সেই নির্যাতন অত্যাচারের কথাটাও বলেছেন। এটা একটা ঐতিহাসিক, এটা একটা বিরল ঘটনা। আজকে সেই ভাষণ আমরা সরকারিভাবেও শুনতে পাচ্ছি, আমরা সেই দিবসটাও পালন করতে পারছি। আমাদের দুর্ভাগ্য যে এমন একটা সময় গেছে, 75 জাতির পিতাকেই শুধু হত্যা করেনি, যে বাঙালির স্বাধীনতার এই যে একটা ঐতিহাসিক ভাষণ, যা বাঙালির স্বাধীনতা অর্জনের একটা পথেও, সেটাও কিন্তু নিষিদ্ধ ছিল বাংলাদেশে। আর 7ই মার্চের ভাষণেই তো জাতির পিতা যেটা বলে গেছেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তা বাঙালিকে কেউ দাবায় রাখতেও পারে নাই। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই ভাষণ আজকে ইউনেস্কো কর্তৃক ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ বিশ্ব প্রামাণ্য দলিলে এটা স্থান পেয়ে গেছে। এই ভাষণ নিয়ে গবেষণা করেছিল একজন ব্রিটিশ গবেষক, জ্যাকব এফ ফিল্ড। সে একটা 2500 বছরের সমস্ত ভাষণ, যে ভাষণগুলি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে, তার উপর সে গবেষণা করে। এই গবেষণা করে 2.5 বছরের ভাষণের গবেষণার মধ্য থেকে 100টি ভাষণ সে তুলে নেয়। সেখানে একটি বই সে বের করেছে, উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। সেখানে এই ভাষণের যে মৌলিক অংশটা, সেটাও কিন্তু সেখানে উল্লেখ করেছেন। কাজী এটা প্রথমে জ্যাকব এফ ফিল্ডের বইতেই আসে, এবার ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেয়। তাছাড়াও আরও অনেকে রেফারেন্স বই হিসেবে তৈরি করেছে, সেখানেও এই ভাষণটা যারা গবেষণা করবে তাদের রেফারেন্স হিসেবে সেটা দেয়া আছে। এভাবে বিভিন্নভাবে আন্তর্জাতিক পর্যায়ে এসেছিল, কিন্তু বাংলাদেশে যখন একমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করে, সেই গঠন করার পর থেকে এই ভাষণটা আমরা অন্তত স্বাধীনভাবে বাজাবার সুযোগটা পাই। কিন্তু আমাদের দেশে আমি বলবো, আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠন, এরা কিন্তু থেমে থাকেনি। 75-এর পর তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ভাষণটা বারবার বাজিয়েছে। সেদিক থেকে যদি আপনারা একটু দেখেন যে পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য যত ভাষণ দেওয়া হয়েছে, তার কোনোটাই কিন্তু পুনরাবৃত্তি হয়নি কখনো। যেদিনে ভাষণ সেদিন এটা শেষ হয়ে গেছে। কিন্তু এই ভাষণটা আজকে আমাদের স্বাধীনতা অর্জনের 50 বছর, এই 50 বছর পর্যন্ত কিন্তু এই ভাষণটা বারবার আমাদেরকে প্রেরণা দিয়ে, এই জয় বাংলা স্লোগান যাতে না বলে তার জন্য যত অত্যাচার করেছে, মৃত্যুর আগ পর্যন্ত এই স্লোগানটাই দিয়ে গেছে তারা। একটি জাতির জীবনে
এই যে ঘটনাগুলি, এত বড় আত্মত্যাগ, সব কিছুই কিন্তু একসময় মুছে ফেলার চেষ্টা হয়েছিল। তবে আমার আত্মবিশ্বাস যে আর কোনোদিন এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। এটা একটা চিরন্তন ভাষণ হিসেবে বিশ্বের বুকে উদ্ভাসিত থাকবে। আমাদের এখনও এই ভাষণ প্রেরণা যোগায় যে বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, যে শোষণ বঞ্চনার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সেই 23 বছরের সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধ, অর্থাৎ প্রায় 24 বছরের সংগ্রাম ও যুদ্ধে মধ্য দিয়ে যে বিজয় আমরা ছিনিয়ে এনেছিলাম, যে বিজয়ের যে আমাদের গৌরব, তা ধূলিসাৎ করা হয়েছিল 75-এর 15ই আগস্ট। কিন্তু বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই। আবার বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে যুদ্ধ বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা উৎসর্গ করেছিলেন এদেশের মানুষের জন্য, আর সেই ত্যাগ বৃথা যায়নি, লাখো শহীদের রক্ত বৃথা যায়নি। আমার মা সব সময় তার পাশে ছিলেন, তার প্রতিটি সংগ্রামে তার পাশে ছিলেন। জীবনে কখনো সংসারের কোনো ব্যাপার নিয়ে উত্ত্যক্ত করেননি। সবসময় বলেছেন, তোমাকে ভাবতে হবে না, আমি সব দেখব। আমার দাদা দাদি সবসময় তার ছেলেকে প্রেরণা দিয়েছেন, কখনো বাধা দেননি। খুব কম মানুষের জীবনেই এই সৌভাগ্য ঘটে যে সমস্ত, আমরা আমাদের পরিবারের কথা বাদই দিলাম, কিন্তু সেই সাথে আওয়ামী লীগের আরও অগণিত নেতাকর্মী, তাদেরও স্যাক্রিফাইস কম না, তাদেরও অবদান কম না, কারণ তাদের পরিবারও অনেক কষ্ট পেয়েছে। কিন্তু একটা আদর্শ নিয়েই তারা সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই তারা সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, যার ফলে আজকে আমরা স্বাধীন। এই স্বাধীনতা আর কেউ নস্যাৎ করতে পারবে না, এই আদর্শ আর কেউ নস্যাৎ করতে পারবে না। আজকের প্রজন্ম, তাদের কাছে বিশ্বটা অনেক উন্মুক্ত, কাজে তাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না। হয়তো 21 বছর করতে পেরেছিল, কিন্তু এখন আর পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রযুক্তির এই যুগে আর এভাবে অন্ধকারে ঠেলে দেওয়া যাবে না। বাঙালি এগিয়ে যাচ্ছে, বাঙালি এগিয়ে যাবে। 7ই মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালিকে প্রেরণা দিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।